উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, নারী আসনের বিষয় সংক্রান্ত। প্রথম বিষয়ে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ বিষয়ে কিছু কিছু মত পোষণ করেছে। যে বিষয়গুলো 4-5টা বিষয়ে যে পরামর্শ দেয়া হয়েছে, যে বিচার প্রার্থীদের সুবিধার্থে জনগণের দোরগোড়ায় বিচারের ব্যবস্থা নিয়ে যাওয়ার লক্ষ্যে যে উপজেলা আদালত সমূহ বিকেন্দ্রীকরণের বিষয়ে অবস্থিত উপজেলা সমূহ উইদিন ব্র্যাকেট সদর উপজেলায় আদালত প্রতিষ্ঠার প্রয়োজন নেই, যেহেতু জেলা সদরে জেলা জজ কোর্টের সাথে সংযুক্ত করে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সদর উপজেলা আদালত সমূহ এভাবে, তাতে জেলা সদরেই উপজেলা সদরের আদালত সমূহ প্রতিষ্ঠা করা গেল। দ্বিতীয়ত, বর্তমানে বাংলাদেশে যেগুলো ব্রিটিশ আমলের চৌকি হিসাবে চিহ্নিত ছিল সেগুলা দ্বীপাঞ্চল এবং কিছু কিছু উপজেলায় উপজেলা আদালত প্রতিষ্ঠিত আছে। তার সংখ্যা খুব সম্ভবত 67টি, যেটা পরিসংখ্যান আমরা পেলাম, কম বেশি হতে পারে। সেই উপজেলা আদালত সমূহ, চৌকি সমূহ এবং দ্বীপাঞ্চলের আদালত সমূহ প্রতিষ্ঠিত থাকবে, তবে সেখানে প্রয়োজনীয় অবকাঠামো এবং সুযোগ সুবিধা নির্মাণ করা প্রয়োজন। 3, যে সমস্ত উপজেলাগুলো জেলা সদরের খুব কাছে অবস্থিত, যেমন যোগাযোগ ব্যবস্থা যেহেতু আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, সেই জন্য কোনো উপজেলা সদর বা উপজেলা হেডকোয়ার্টার যদি 15-20 কিলোমিটারের সীমার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে সরকারিভাবে আরেকটা স্থাপনা নির্মাণ করা, স্থাপন করা, মেনটেন করা এবং অন্যান্য অবকাঠামোগুলো সুযোগ সৃষ্টি করা, আবাসস্থল সহ কর্মচারীদের থাকার ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, এমনকি জেলা সদর থেকে জেলা কারাগার থেকে মানে যারা অভিযুক্ত তাদেরকে আনা নেওয়া করা ইত্যাদি অনেক হ্যাজার্ডাস ব্যাপার। সেই জন্য সেই বিবেচনায় একটা বিস্তারিত জরিপ কার্য পরিচালনা শেষে সেই জায়গাগুলোকে জেলা সদরের অতি সন্নিকটে যে সমস্ত উপজেলা হেডকোয়ার্টার আছে, সেই জায়গাগুলোতেও আদালত স্থাপনের প্রয়োজন নাই মর্মে মতামত দেয়া হয়েছে। 4, যে সমস্ত উপজেলায় দূরত্ব বিবেচনায়, জনঘনত্ব বিবেচনায় এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায়, যোগাযোগ এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নিয়ে কোন কোন উপজেলায় কত মামলা আছে সেটাও বিবেচনা নিতে বলা হয়েছে। সেগুলো বিবেচনা একটা জরিপ কার্য পরিচালনা করে পর্যায়ক্রমে সেই সমস্ত উপজেলায় উপজেলা আদালত স্থাপন করা হবে, সেই বিষয়ে সম্মতি এসেছে। এবং আরো একটা বিষয়, যে আইনি সহায়তার বিষয়ের যে আলোচনাটা এসছে, যে আইনি সহায়তা উপজেলা পর্যায়ে যেন বিস্তৃতি করা হয়, সেই বিষয়ে ঐক্যমত এসছে। মোটামুটি এই বিষয়গুলো নজরে রেখে উপজেলা আদালত বা অধস্তন আদালত বিকেন্দ্রীকরণ বিষয়ে একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। বিগত দিনে যে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ, বিভাগীয় সদরে স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য যে বিষয়টি আলাপ হয়েছিল, এইটা জুডিশিয়াল সংস্কার কমিশনের সেই একই রিপোর্টের অন্তর্ভুক্ত ছিল। এই অংশটা সেদিন আলোচনা হয়নি। সেই অংশে আমরা ওই দিনই আপনাদের সাথে কথা বলেছি এবং আমরা বলেছি যে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় সদরে স্থায়ীভাবে স্থাপনের ক্ষেত্রে বিচার বিভাগের সাথে আলোচনা করতে হবে। সেই বিষয়টা খুব সম্ভবত জাতীয় ঐক্যমত্য কমিশনের সেদিনকার প্রেস ব্রিফিংয়ে ওনারা উল্লেখ করেননি। আজকে আমরা অনুরোধ করেছিলাম সেই বিষয়টা যেন উল্লেখ করা হয়, কারণ এই বিষয়ে যেহেতু 1988 সনে একটা সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে এবং সেই সংবিধান সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল এবং সেটা আর স্থাপিত হয়নি, একই জটিলতা যাতে সামনে আবার না পড়তে হয়, সেই জন্য আমরা বলেছি বিচার বিভাগের সাথে আলোচনা করে তাদেরকে সম্পৃক্ত করে
এবং সেই সম্পৃক্ততার মধ্য দিয়ে যাতে একটা সমাধানে আসা যায় সেজন্য তাদের সাথে আলোচনা করতে হবে। সেই আলোচনার দায়িত্ব আমরা বলেছিলাম জাতীয় ঐক্য কমিশনের এবং সরকারের। আশা করি সেটা আজকে বলা হয়েছে, আমি অবশ্যই জানি না বলা হয়েছে কিনা, আমরা অনুরোধ করেছিলাম। আচ্ছা, তাহলে অনেক ধন্যবাদ। এইটা বিষয়গুলো। দ্বিতীয় হচ্ছে জরুরি বিধান ঘোষণা সংক্রান্ত, জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত কনস্টিটিউশনের বিদ্যমান আর্টিকেল 141 ক, খ এবং গ, এই আর্টিকেলগুলোতে জরুরি অবস্থা কোন সময়ে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করবেন, কিভাবে করবেন, এই সমস্ত বিষয় বিধৃত আছে। এবং জরুরি অবস্থা ঘোষণাকালে কি কি অধিকার, নাগরিকদের কি কি অধিকার, মৌলিক অধিকার সাসপেন্ডেড থাকবে সেগুলো বিষয়ে বলা আছে। এবং অন্যান্য বিষয়ের মধ্যে সেটা কতদিন জরুরি অবস্থা রাখা যাবে, সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে, সংসদ বিদ্যমান না থাকলে কি ব্যবস্থা হবে, ইত্যাদি বিষয় আছে। এবং এর সাথে আরো 2-3টা ধারা সংযুক্ত করার প্রস্তাব ঐক্য কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং জাতিসংঘের সাথে বিভিন্ন বিষয়ে দেশ হিসাবে, রাষ্ট্র হিসেবে যে চুক্তিগুলো আছে সেই বিষয়ে, আর মানবাধিকার সংক্রান্ত কিছু বিষয়ে, নাগরিকের কি কি মৌলিক অধিকার বহাল রাখা যায় সেই সময়, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তা আমাদের মতামত ছিল যে এই বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে। কারণ এটা অনেক বিস্তারিত আইন প্রণয়নের ব্যাপার আছে। এই বিষয়ে হয়তো সংবিধানের এই সমস্ত আর্টিকেলের অনুবলে আইনও প্রণয়ন করতে হতে পারে, তো সেগুলো সেখানেই বিবেচনা করা হবে। তো সুতরাং এই বিস্তারিত পর্যায়ে না যে আজকে 2টা বিষয়ে একমত হওয়া গেছে। সেটা হলো জরুরি আইনের বিষয়ে, জরুরি বিধান বা জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত যে বিধান আছে সেই বিধানাবলীতে পরিবর্তন এবং সংশোধন আনায়নের ক্ষেত্রে আমরা সবাই একমত হয়েছি, যেহেতু এই জরুরি আইনের ঘোষণা অতীতে কিছুটা অপব্যবহার হয়েছে বলেই সবার অভিমত। দ্বিতীয় হচ্ছে এটার বিষয়ে সবাই একটা প্রতিশ্রুতি দিয়েছে যে জরুরি আইন ঘোষণা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে অপব্যবহার করা না হয়, সেই বিষয়ে সবাই একমত হয়েছে। বাকি বিস্তারিত বিষয়গুলো হয়তো আরো একদিন আলোচনা হতে পারে বা নাও হতে পারে। তবে আমাদের প্রস্তাব হলো যে বিস্তারিত আলোচনাগুলো জাতীয় সংসদে আলোচিত হওয়া উচিত এবং জাতীয় সংসদে বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন বিধানে, এটার সংশ্লিষ্ট বিভিন্ন বিধানে পরিবর্তন বা সংশোধন আনা যাবে। আর প্রয়োজনে সেটার অনুবলে হয়তো আইনও প্রণয়ন করা যেতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে 1991-এর গভর্নমেন্টের সময় তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এই ব্যাপারেই তো জবাবটা দিচ্ছি। 1991 সালের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। তখনকার রাজনৈতিক সিদ্ধান্ত এবং জাতীয় সেন্টিমেন্টের সাথে একমত হয়ে উপজেলা পর্যায়ে উপজেলা আদালতগুলো কিছু ব্যতিক্রম ছাড়া তুলে দেওয়ার ব্যাপারে একমত হয়। সেই বিষয়ে তখন কোনো আপত্তি জাতীয়ভাবে আসেনি। তখন উপজেলা সমূহ থেকে আদালত উঠিয়ে নেওয়া হয়। তবে এই যে আজকে 67টি আদালত আছে, সেটাও তখনকার সিদ্ধান্ত যে দ্বীপাঞ্চলে আদালতগুলো বহাল থাকবে, ব্রিটিশ আমলের চৌকি যেখানে যেখানে ছিল সেখানে আদালত বহাল থাকবে, এবং যোগাযোগ, জনসংখ্যা এবং বিভিন্ন সুবিধা অসুবিধার বিবেচনায় কিছু কিছু উপজেলায় সে আদালতগুলো বহাল রাখা হয়েছে। তাতে এক্সেপশন হিসেবে প্রায় এখন যে সংখ্যাটা আমরা জানতে পারলাম সেটা 67টি বিদ্যমান আছে। এটা তখনকার অবস্থা। কিন্তু প্রেক্ষাপট আজকে 35 বছর পরে, যেমন আমরা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি, জাতির নতুন চাহিদা সৃষ্টি হয়েছে, বর্তমান প্রজন্মের প্রয়োজনে বা জনগণের চাহিদা অনুসারে সেই বিবেচনার তো পাল্টাতেই হয়, সেটা সংশোধন করতেই হয়। সেই বিবেচনা আজকে বিস্তারিত আলোচনা শেষে দেখা গেছে, যেমন আজকে উপজেলা সদর উপজেলাগুলোতে আদালত প্রতিষ্ঠা না করে জেলা জজ কোর্টের মধ্যে সেটা ফিক্স করে সেটা চিহ্নিত করে দেওয়া হবে যেটা সদর উপজেলা আদালত। তাহলে এখানে প্রায় কত জেলা? 64টা আদালত তাইলে আর স্থাপন করা হচ্ছে না।
এটা একটা সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত। আবার যেগুলো জেলা সদরের অত্যন্ত কাছে সেটা জরিপ পরিচালনা করে, যেমন 10-15 কিলোমিটারের ভিতরে যদি কোনো উপজেলা হেডকোয়ার্টার থাকে, সেই ক্ষেত্রে একটা বিশাল স্থাপনা না করে, সরকারি ব্যয় নির্বাহ না করে, বিভিন্ন সুযোগ সুবিধা স্থাপন না করে, এবং সেগুলো মেনটেনেন্সেরও ব্যাপার আছে এবং অভিযুক্তদের আনা নেওয়ার ব্যাপার আছে, জেলখানার সাথে সম্পর্ক আছে, এগুলো বিবেচনা করে বলা হয়েছে জেলা সদরের খুব নিকটবর্তী যেগুলো উপজেলা সেগুলো তো স্থাপন করার প্রয়োজন নেই। এটাও তো একটা সিদ্ধান্ত। তবে প্রয়োজনের বিবেচনায় জেলা সদর থেকে 100 কিলোমিটার দূরে যদি কোনো উপজেলা থাকে, সেখানে অবশ্যই উপজেলা আদালত স্থাপন করতে হবে, সে নীতিগতভাবে একমত। দিজ আর দি লজিক্স, যেটা 91-এ সময় জাতীয়ভাবে এই দাবিগুলো তখন উত্থাপিত হয়নি, এখন উত্থাপিত হয়েছে। এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, জাতীয় ঐকমত্য কমিশন সাথে এগুলোর বিষয়ে এবং সকল রাজনৈতিক দলসমূহের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা ক্রমে জাতির কল্যাণে, জনগণের সুবিধার্থে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আশা করি সেকেন্ড পার্ট, যেটা জরুরি অবস্থা, হ্যাঁ, জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব যেগুলো এসছে তার মধ্যে একটা অংশে ছিল যে জরুরি অবস্থা জারি করা গেলেও সেখানে জনগণের মৌলিক অধিকার, বিভিন্ন মৌলিক অধিকার, বিভিন্ন মামলা করার অধিকার, আর মামলা চালু থাকলে সেগুলো অব্যাহত রাখার অধিকার সহ আরো কিছু কিছু মানবাধিকারের ক্ষেত্রে এবং মৌলিক অধিকারের ক্ষেত্রে যাতে বিধিনিষেধ না আসে, সেই একটা প্রস্তাব তারা করেছে। তার মানে জরুরি অবস্থা করা যাবে, কিন্তু এই সমস্ত মৌলিক অধিকার, মানবাধিকার এবং যে সমস্ত মামলা করার অধিকার বা মামলা অব্যাহত রাখার অধিকার, এগুলোর বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না, জরুরি আইন এখানে প্রযোজ্য হবে না। তো এখানে আমরা আলোচনা করেছি জরুরি অবস্থা জারি করার কারণই তো হইলো যে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস স্থগিত করতে হবে। এবং জরুরি অবস্থা কি শুধু রাজনৈতিক বিবেচনায় জারি করা হয়? সেই জন্য আমরা বলেছি যে রাজনৈতিক বিবেচনা, রাজনৈতিক অপব্যবহার করার জন্য জরুরি আইন জারি করা যাবে না। জরুরি আইন জারি করতে হয়, বিভিন্ন দেশে বিভিন্ন রকম নজির আছে। যেমন কোথাও আর্থকোয়েক হলো, কোথাও বড় এই যে এটাকে কি বলে যেন মহামারী হলো, কোথাও এরকম একটা দুর্ভিক্ষ অবস্থা হলো, কোথাও স্বাস্থ্যগত কারণে, কোথাও এরকম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, বিভিন্ন কারণে জরুরি অবস্থা সীমিতভাবে ওই অঞ্চলের জন্য করা যায়। এই প্রস্তাবও আমি দিয়েছি যে জরুরি অবস্থা যদি কোনো আঞ্চলিক এলাকার জন্য, আমি সীমানা উল্লেখ ওখানে করেছি, এখানে করতে চাই না। কিছু কিছু অঞ্চল আছে যেখানে, যেমন যেটা ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্ন আছে, ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন আসে, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রশ্ন আসে, সেই সমস্ত ক্ষেত্রে যদি বিদ্রোহ দেখা দেয়, সেই সমস্ত এরিয়া চিহ্নিত করেও জরুরি অবস্থা জারি করার বিধান রাখা যায়, যেটা সারা দেশের জন্য হয়তো প্রযোজ্য হবে না। এগুলো পরবর্তী বিবেচনার বিষয়। তবে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ ঘোষণা করা, ওই সমস্ত পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করার প্রয়োজন হলে করতে হয়। এগুলো অবশ্যই জাতীয়ভাবে আলোচনা ক্রমে, তখনকার নির্বাহী বিভাগের সাথে আলোচনা ক্রমে সেগুলো করা হয়। এগুলো বিস্তারিত আলোচনা। এই জন্যই বলেছি নীতিগতভাবে আমরা জরুরি আইন বা জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো, সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন, এই ব্যাপারে একমত। এবং এটা রাজনৈতিকভাবে অপব্যবহার করা যাবে না, এই ব্যাপারে একমত। কিন্তু বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরো সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। এবং সেই হিসাবে বিস্তারিত আলোচনা শেষে সে সমস্ত বিধান সংযুক্ত, পরিবর্তন, সংযোজন এগুলো করা যাবে।